পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের চতুর্থ পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়া স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। 16। সন্ধ্যাবেলা ঘরে বসে চা খাচ্ছে মা। এমন সময় বাইরে কাদার মধ্যে ঘোড়ার খুরের ছপছপানি শোনা গেল। তারপরেই একটা চেনা গলার ডাক। লাফ দিয়ে উঠে ছুটে গেল রান্নাঘরে, দরজার দিকে। ততক্ষণে পায়ের দ্রুত শব্দটা বারান্দায় এসে উঠেছে। চোখের সামনে সব আঁধার হয়ে এলো। খুঁটিটায় ভর করে পা দিয়ে ঠেলে দরজাটা খুলে দেয়। একটা পরিচিত গলা বলে ওঠে, নমস্কার নেনকো। তারপরেই রোগা লম্বা দুখানা হাত এসে কাঁধে লাগে। হতাশায় মুষড়ে গেল বুকটা। আবার ওদিকে আন্দ্রেইকে দেখে আনন্দেরও সীমা নেই। হতাশা আর আনন্দ মিলে এক বিপুল কুলোপ্লাবী আবেগের ঢল নামল। তার উষ্ণ স্রোতের মাঝে হাবুডুবু খেতে খেতে অবশেষে ঢেউয়ের ঠেলায় উপর পানে উঠে ছিটকে পড়ল আন্দ্রেয়ের বুকে। আন্দ্রেয়ের হাত কাঁপে। সেই হাতেই শক্ত করে জড়িয়ে ধরল মাকে। অঝোর বুক চাপা কান্নায় মা ভেঙে পড়ে। আন্দ্রেই তার চুলে হাত বুলিয়ে সুরেলা গলায় বলে, ছি নেনকো, অমন করে কাঁদতে নেই। মন খারাপ করছেন কেন? আমি আপনাকে এই বলে দিলাম, দেখবেন ওকে শিগগিরই ছেড়ে দেবে। ওর বিরুদ্ধে কিচ্ছু পায়নি পুলিশ, কেউ একটা কথাও বলেনি। সবাই ভিজে বেড়ালটির মতো বোবা বনে বসেছে। দু হাতে জড়িয়ে ধরে মাকে সে পাশের ঘরে নিয়ে গেল। মা ওর কাজ ঘেঁষে কাঠবেড়ালির মতো হাতে তাড়াতাড়ি চোখ মুছতে মুছতে শোনে। লোভীর মতো মন প্রাণ দিয়ে যেন পান করে প্রতিটি কথা। পাভেল আপনাকে ভালোবাসা জানিয়েছে। বেশ ভালো আছে শরীর, মনও যতদূর ভালো থাকতে পারে আছে। প্রচুর লোক ওখানে, কম করেও প্রায় 100 ধরেছে। কারখানা থেকে তো আছেই, শহর থেকেও অনেককে এনেছে। এক একটা সেলে 3-4 জন করে রেখেছে। জেলের কর্তারা ভালো আর বড্ড শ্রান্ত ক্লান্ত। শয়তান পুলিশগুলো তাদের ওপর যত কাজের বোঝা চাপিয়েছে তাতেই তারা নাজেহাল। খুব বেশি কড়াকড়ি ছিল না। আমাদের বলতো, দোহাই আপনাদের মশায়েরা একটু চুপচাপ থাকবেন, নইলে আমরা বিপদে পড়ব। কোনো অসুবিধা ছিল না। মেলামেশা, গাল গল্প, বই, খাবার দেয়া নেয়ায় কোনো অসুবিধা ছিল না। তাই বেশ ছিলাম। জায়গাটা পুরনো আর একটু নোংরা, এই যা। তবে কড়া নিয়ম কানুন কিছু নেই। সাধারণ কয়েদিরাও ভারী চমৎকার, অনেক সাহায্য করেছে আমাদের। আজ বুকিন আমায় আর অন্য 4 জনকে ছেড়েছে। পাভেলও এলো বলে বেরিয়ে। তবে ভেশভস্টিকভকে শিগগির ছাড়ছে না। ওখানে গিয়েও সেই ওর অবিরাম গালিগালাজ। পুলিশ তো ওর ওপর বিষম খাপ্পা। হয় একদিন আদালতে নিয়ে হাজির করবে, নয়তো ধরে ঠ্যাঙাবে। পাভেল ওকে সামলাবার কত চেষ্টা করে। বোঝায় শতগাল দিলেও কিছুই হবে না, গন্ডারের চামড়া। সে কিন্তু সমানে চেঁচাতেই থাকে, ঘায়ের খোসার মতো তুলে দেব বেটাদের এ দুনিয়া থেকে। পাভেলের ব্যবহার খুব ভালো, ধীর স্থির শান্ত। ওকে ছাড়বেই শিগগির, দেখবেন। শিগগির একটু আশ্বস্ত হয়ে কোমল হাসি হেসে মা আওড়ায় কথাটা। তা আমি জানি। তাহলে আর কান্নাকাটি কেন? আমায় একটু চাটা দিন।
আর এতদিন কি করলেন, কেমন ছিলেন, সব শোনান দেখি। সারা অঙ্গে স্নিগ্ধ হাসি ভরে মায়ের দিকে তাকায় ও। ভারী দরদ ও কোমলতায় ভরা সে চাউনি। বিষাদ ছাওয়া ভালোবাসা আগুনের ফুলকির মতো ঝিলমিলিয়ে ওঠে ওর গোল চোখের তারায়। কত ভালোবাসি আপনাকে আন্দ্রিউষা, আপনি জানেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে মা। নিরীক্ষণ করে দেখে ওর শীর্ণ মুখটা। খোঁচা খোঁচা কালো দাড়ির ঝোপে কেমন মজার হয়ে আছে চেহারাটা। চেয়ারে বসে দুলতে দুলতে খোকন বলে, না মা, একটুখানি পেলেই আমি খুশি। আমি জানি আপনি আমায় কত ভালোবাসেন। আপনার মস্ত বড় বুকখানায় সবার জন্যই ঠাঁই আছে। না, সবার সঙ্গে আপনার কথা নয়। আপনার যদি মা থাকতো, অমন ছেলের জন্য সবাই তাকে হিংসে করত। মাথা নেড়ে খোকন দু হাত দিয়ে জোরে জোরে মাথাটা ঘষতে থাকে। মা আমারও আছে, কিন্তু কোথায় কে জানে। স্বরটা কেমন যেন নিভে আসে। জানেন আজ কি করেছি? হঠাৎ উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে মা। তারপর শোনায় কারখানায় কাগজপত্র বিলানোর কাহিনী। আনন্দে, ব্যগ্রতায়, উত্তেজনায় ঘটনায় একটু রং দিয়ে ফেলে। কথা আটকিয়ে যায়। খোকন প্রথমে চোখ বড় করে অবাক হয়ে শোনে, তারপর হো হো করে হেসে উঠে পা নেড়ে আনন্দে কপালে হাত চাপড়ে চেঁচায়, সাবাস সাবাস, আচ্ছা বাহাদুর মেয়ে তো আপনি নেনকো। তা খুব ভালোই হয়েছে সকলের পক্ষে, বিশেষ করে পাভেলের। শুনে কি খুশি যে হবে পাভেল। সারা দেহটাকে সে দোলায়, আঙুল মটকায়, মনের আনন্দে শীষ দেয়। ওর প্রাণের খুশির বিচ্ছুরণে মায়ের পূর্ণ প্রাণের সাড়া জাগে, তেমনি প্রবল তেমনি বিশাল হয়ে। বুকের কপাটটা যেন খুলে গেল মায়ের। কলকলিয়ে কথার ঝর্ণা ছুটল নেচে নেচে জল ছিটিয়ে, খুশির আলোয় ঝিলমিলিয়ে। দেখুন নিজের জীবনটার কথা ভাবি। হায় ভগবান, কেন যে বেঁচেছিলুম জানি নে। খেটেছি, মার খেয়েছি, স্বামী ছাড়া আর কাউকে দেখিনি। খালি ভয়ে ভয়ে থেকেছি। ভয় ছাড়া আর কিছুই জানিনি। স্বামী যতদিন বেঁচে ছিল, পাভেল যে কোথা দিয়ে কেমন করে বড় হলো সে খেয়ালও রাখতে পারিনি। ছেলেটাকে ভালোবাসতুম কি না তাও জানতুম না। দিন রাত্রিরের এক কাজ আর এক চিন্তা ছিল, কি করে ভালো ভালো খাবার দিয়ে পাষণ্ডটার পেট পোড়াবো, তার মন জুগিয়ে চলব। পান থেকে চুন খসলেই তো ধরে মারবে। উহ, অষ্টপ্রহর কি যে ভয়ে ভয়ে থাকতে হতো। একদিনও ভালো মুখে একটা কথা বলেনি। কি মার মারত। সবার ওপরে নিজের আক্রোশ যেন বইয়ের ওপরে ঝাড়ত। 20টি বছর অমনি করে কেটেছে। বিয়ের আগে যে কেমন ছিলুম তা স্রেফ ভুলে গিয়েছিলুম। ভাবতে চেষ্টা করি, কিছু মনে পড়ে না। সব ঝাপসা হয়ে গেছে, যেন আমার চোখই অন্ধ হয়ে গেছে। ইয়েগর ইভানভিচ এসেছিলেন। আমরা এক গ্রামেরই মানুষ। এটা ওটা কত কথা বললেন উনি। আমার মনে আছে শুধু বাড়িগুলোর কথা, মানুষগুলোর কথা, বাস ওই পর্যন্ত। কিন্তু তারা যে কি বলতো, কি করত, কেমন করে থাকতো, তাদের কার কি হলো কিছুই মনে পড়ে না। অগ্নিকাণ্ডের কথা মনে পড়ে, একটা নয় দুটো। আমার সব কিছু যেন জ্বলে পুড়ে খাক হয়ে গেল। মার দিতে দিতে আমার আত্মাটাকে একেবারে কুলুপ এঁটে দিলে। আমি বদ্ধ, কালা, অন্ধ হয়ে রইলুম। ডাঙায় তোলা মাছের মতো হাঁপাতে থাকে মা। সামনের দিকে ঝুঁকে স্বরটাকে আরো নিচু করে আবার বলে চলল, স্বামী মারা গেলে
তবে আমি ছেলের দিকে ফিরেছি। সে আবার তখন এইসব কাজে ভিড়েছে। কি যে কষ্ট হতো আমার, কি বলবো। বড় খারাপ লাগতো, ওর জন্য বড় দুঃখ হতো। কেবলই ভাবতুম ওর কিছু হলে আমি থাকবো কেমন করে। সারাক্ষণ ভয়ে আমার বুক কাঁপতো। ওর কপালেও যে কি আছে ভাবতে আমার বুক ফেটে যেত। একটু থেমে মাথাটাকে ঝাঁকুনি দিয়ে অর্থপূর্ণভাবে বলে, মা, আমাদের মেয়েদের ভালোবাসা সত্যিকার ভালোবাসা নয়। আমরা শুধু ভালোবাসি নিজেদের যেটুকু দরকার, তার উপরে যেতে পারি নে। কিন্তু আপনার দিকে যখন তাকাই, নিজের মায়ের জন্য কত কষ্ট আপনার মনে, কিন্তু কিসের জন্য মা আপনার দরকার? তারপর আরো যেসব ছেলে জেলে পড়ছে, সাইবেরিয়ায় যাচ্ছে, কেন? না, দুনিয়ার মানুষের জন্য। জান দিচ্ছে সব। কচি কচি মেয়েগুলো হিমের রাত্রিরে জল কাদা বরফ ভেঙে ক্রোশের পর ক্রোশ একলা হেঁটে শহর থেকে এখানে আসছে। কেন? কেন এত কষ্ট সয় ওরা? কে এসব করায় ওদের? না, ওদের বুকের মধ্যে আছে খাঁটি ভালোবাসা। তারপর আছে ওদের গভীর বিশ্বাস। আমি ও ভালোবাসা আর বিশ্বাস কোথায় পাবো আন্দ্রিউষা? আমি শুধু আমার এইটুকুনি ভালোবাসি, যা আমার বুকের কাছটিতে আছে। পারেন না? কে বললে পারেন না? অভ্যাস মতো মুখ ফিরিয়ে হাত দিয়ে মাথা গাল চোখ ঘষতে ঘষতে বলে খোকন, সবাই তার কাছের জিনিসটাকেই ভালোবাসে, কিন্তু কলজে যার মস্ত বড়, সে দূরের জিনিসকেও কাছের করে নিতে জানে। আপনি অনেক কিছু করতে পারেন মা, অনেক বড় কাজ। আপনার মাতৃস্নেহ কত উদার। ভগবান করুন তাই হোক। ধীরে ধীরে বলে মা, আমি বুঝতে পারছি এখন, এই হলো আসল বাঁচার পথ। আন্দ্রেই, আপনাকে সত্যি আমি ভালোবাসি, হয়তো পাভেলের চাইতেও বেশি। ও যে নিজের মধ্যেই ডুব মেরে থাকে। দেখুন না, সাশাকে বিয়ে করতে চাইছে, তা যদি আমাকে একটা কথা বলতো মুখ ফুটে, আমি তো ওর মা। আপত্তি করে খোকন, না মা, ভুল। হ্যাঁ, এটা ঠিক যে ওরা দুজনে দুজনকে ভালোবাসে, আমি জানি ভালো করে, কিন্তু বিয়ে ওদের কশ্চিনকালেও হবে না। সাশা চাইলেও চাইতে পারে, কিন্তু পাভেল রাজি হবে না। সত্যি? বিষণ্ণ চোখ দুটি খোকনের দিকে তুলে চিন্তিতভাবে বলে মা, হ্যাঁ তাই তো, নিজের সুখ শান্তিও ডালি দিচ্ছে এরা। পাভেলের মতো মানুষ হয় না, লোহার মতো শক্ত মন ওর। খোকনের গলার স্বর নরম শোনায়। মা চিন্তিতভাবে বলে চলে, এখন তো জেলে বসে আছে। ভাবতে সত্যি ভয় করে, কিন্তু আগের মতো ততটা নয়। এখন জীবনই অন্যরকম হয়ে গেছে। আমার ভয় ডরের চেহারাও বদলে গেছে। এখন সবার জন্যই ভয় করে। আমার মনটাই অন্যরকম হয়ে গেছে। আমার অন্তর মুক্ত হয়ে বাইরের দিকে চোখ মেলেছে। মনটা বড় ভারী হয়ে যায়, আবার একটা সুখও পাই। অনেক কিছুই বুঝি নে আমি। আপনারা যে ধর্মে বিশ্বাস করেন না, সেটা আমার বড় প্রাণে লাগে, কিন্তু কি করব? দেখছি আপনারা সব হীরের মতো মানুষ। মানুষের জন্য, সত্যের জন্য দুনিয়ার দুঃখ মাথায় তুলে নিয়েছেন। কোন সত্য আপনাদের তা বুঝি এখন। বুঝি বড় লোকগুলো যতদিন আছে কিচ্ছু পাবে না সাধারণ মানুষেরা, না একটু আনন্দ, না তার হকের পাওনা। এখন তো আপনাদের মধ্যে আছি, মাঝে মাঝে রাত্রির বেলা পুরনো সব কথা মনে হয়।
ভাবি, আমার জোয়ান বয়সের সব শক্তি পায়ের তলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমার কচি প্রাণটুকু হাতের মুঠোর চাপে গেছে চূর্ণ হয়ে। ভারী কষ্ট হয় নিজের জন্য, মনটা তেতো হয়ে ওঠে। কিন্তু তবু আজকাল জীবনটা আমার অনেক ভালো হয়ে উঠেছে। একটু একটু করে নিজেকে বুঝতে পারছি। খখল চিন্তিতভাবে উঠে দাঁড়ায়। তার শীর্ণ দেহটা ঘরের মধ্যে নিঃশব্দে সাবধানে পায়চারি করে, চেষ্টা করে যাতে আওয়াজ না হয়। চাপা স্বরে আবেগের সঙ্গে বলে ওঠে, চমৎকার বলেছেন। একটি ইহুদি ছেলে ছিল কেট শহরে, জানেন? সে কবিতা লিখত। একদিন লিখল, নির্দোষী যারা প্রাণ দিল করে জীবনপণ, সত্যের বলে লভে আজ তারা নবজীবন। ছেলেটি নিজেও মারা গেল পুলিশের হাতে কেট শহরেই। কিন্তু সেটা বড় কথা নয়। আসল ব্যাপার হলো, সত্যকে ও চিনেছিল। সত্যের বীজ অনেকটা ছড়িয়ে দিয়ে গেছেও মানুষের মধ্যে। বিনা দোষে যারা খুন হয়েছে, আপনিও তাদের একজন, মা। মা আবার বলে, এখন আমারও মুখ খুলেছে। নিজের কথা আমি কান পেতে শুনি। নিজের কানকে যেন বিশ্বাস হতে চায় না। সারাটা জীবন কেবল এই ভাবনাই ভেবেছি যে রাত ভোর হলেই যে নতুন দিনটি আসে, কি করে তার আলো থেকে নিজেকে আড়াল করে রাখব, কি করে গুটিসুটি হয়ে থাকবো সবার চোখের বাইরে, যাতে কেউ আমার ধার পাশ দিয়ে না আসে, আমাকে না ছোঁয়। কিন্তু এখন আর তা ভাবি নে। এখন ভাবি অন্য মানুষের কথা। হয়তো আপনাদের কাজকর্ম ঠিক বুঝি নে আমি, কিন্তু সকলকেই ভালোবাসি। সবাই আমার আপনজন। সবার জন্য ভাবি। অহরহ এই কামনাই করি, সব্বাই যেন সুখী হয়। বিশেষ করে আপনি, আন্দ্রিউসা। মায়ের কাছে আসে আন্দ্রেই। তার হাতখানা নিজের হাতের মধ্যে চেপে ধরে। শুধু বলে, ধন্যবাদ মা। তারপর তাড়াতাড়ি সরে যায়। মনের মধ্যে এত ঢেউ ভাঙানিতে অবসন্ন হয়ে পড়ে মা। ধীরে ধীরে নীরবে পেয়ালা ধোয়। বুকের মধ্যে আনন্দের এক নিঃশব্দ শান্ত উষ্ণ স্রোত বয়ে চলে। খখল পায়চারি করতে করতে বলে, নেনকো, ভেসভস্টিকভটাকেও যদি একটু ভালোবাসতেন। ওর বাপটা একটা কুৎসিত বুড়ো, জেল খাটছে এখন। জানালা দিয়ে তাকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে ওর ছেলে। আরম্ভ করে গালাগালি। এটা ঠিক নয়। মনটা বড় ভালো নিকোলাইয়ের। কুকুর, বেড়াল, ইঁদুর সব ভালোবাসে। ঘেন্না করে শুধু মানুষকে। দেখলেন তো মানুষ ঘটনাচক্রে কি হয়। মা যেন নিজের মনেই বলতে থাকে, হ্যাঁ, মার তো পাত্তা নেই। বাপটা চোর, মাতাল। শুতে যায় আন্দ্রেই। অলক্ষ্যে মা তার উদ্দেশ্যে শূন্যে ক্রুশচিহ্ন আঁকে। আধ ঘণ্টাখানেক পরে ডাকে, ঘুমিয়েছেন আন্দ্রিউসা? না। কি হলো? শুভরাত্রি। ধন্যবাদ নেনকো, ধন্যবাদ, কৃতজ্ঞ চিত্তে বলে আন্দ্রেই। 17। পরের দিন পেলাগেয়া কারখানার গেটে এলে রক্ষীরা অভদ্রভাবে তাকে থামিয়ে হুকুম দেয়, নামাও সব, তল্লাশি করব। খাবার ঠান্ডা হয়ে যাবে যে। শান্তভাবে প্রতিবাদ করে মা। রক্ষীরা হাত দিয়ে অনুভব করে করে দেখে ওর জামা কাপড়। চুপ করো, বেজার মুখে হুমকি দিয়ে ওঠে একজন রক্ষী। আরেকজন ওর কাঁধ ধরে একটু ঠেলে দিয়ে বলে, নিশ্চয় পাঁচিলের ওপর দিয়ে ছুঁড়ে দেয়। মা ভেতরে এলে সিজভ এগিয়ে এলো প্রথম। চারদিকে তাকিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, শুনেছ মা? কি? আবার সেই সব কাগজ।
রুটির ওপর নুন ছিটানোর মতো চারদিকে ছড়িয়ে রেখেছে কারা যেন। কত তল্লাশি, কত ধরপাকড়। আমার ভাইপো মাজিনটাকে নিয়ে গেল, তোমার ছেলেটাকেও। এখন এখন তো দেখতে পেলি বেটারা যে মিছিমিছি ওদের ধরেছিস। মুঠো করে দাড়িটা চেপে ধরে মায়ের দিকে তাকিয়ে আবার বলে, আমার সঙ্গে একটু দেখা করবে? তুমি তো এক্কেবারে একা। ধন্যবাদ জানিয়ে মা সওদাহাকে আর চারদিক নিরীক্ষণ করে। কি একটা ব্যস্ততা! অমন্তর তো দেখা যায় না। সবাই যেন ভয়ানক উত্তেজিত। এই জটলা পাকাচ্ছে, এই আবার ছড়িয়ে পড়ছে, এখান থেকে সেখানে ব্যস্তভাবে ছুটোছুটি। কেউ দিচ্ছে টিটকিরি, কেউ বাহবা। জবরদস্ত দুঃসাহসী রকমের একটা কিছু ঘটে গেছে। কারখানার কালি ঝুলি ভরা হাওয়ায় যেন তার গন্ধ পায় মা। বয়স্ক শ্রমিকরা সাবধানে কেমন যেন অর্থপূর্ণভাবে হাসে। ওপরওয়ালারা এদিক ওদিক ঘুরছে, ভারী চিন্তিত দেখাচ্ছে ওদের। পুলিশেরা ছুটোছুটি করছে। দূর থেকে দেখতে পেলেই যারা জটলা করছিল তারা সরে যায় অথবা চুপ করে যায়। নিঃশব্দে ওদের বিরক্ত ক্রুদ্ধ মুখের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয় সবাই যেন এইমাত্র সযত্নে স্নান করে এসেছে। মাঝে মাঝে বড় গুসেভের চেহারাটা দেখা দেয়। ছোট গুসেভ হেসে হেসে একটু দুলে চলেছে। মায়ের পাশ কাটিয়ে ছুতোরখানার ফোরম্যান ভাভিলভ যায়, সঙ্গে তার রেজিস্টার রক্ষক ইসাই। খুদে রোগা মানুষ, মাথাটা পিছনে আর বাঁ দিকে ফিরিয়ে ভাভিলভের লম্বা চওড়া ভরাট মুখের দিকে তাকিয়ে তার ছাগল দাড়ি নেড়ে আলাপ করতে করতে পথ চলে। ভারী তামাশা পেয়েছে ওরা, বুঝলেন ইভান ইভানভিচ? রাষ্ট্রধ্বংসের কথা উঠলেও ওরা খুশি। বলেইছেন তো বড় সাহেব, এখন আর বাছা টাছা নয়, একেবারে চষে দাও সব সমান করে। হাত পেছন দিকে রেখে এগিয়ে চলেছে ভাভিলভ। আঙুলগুলো শক্তভাবে একটা আরেকটার সঙ্গে জড়ানো। উঁচু গলায় বলে, আরে শালা, ছাপগে না তোর যা খুশি, কিন্তু আমায় নিয়ে টানা হ্যাঁচড়া করেছিস তো। ভাসিলি গুসেভ মায়ের কাছে আসে। আরেকবার খেতে এলুম, বড় ভালো জিনিস তোমার। তারপর চোখ কুঁচকে স্বরটা আরো নামিয়ে বলে, খুব হয়েছে বেটাদের, খুব তাক করেই মেরেছেন, খুব ভালো। স্নেহ ভরে মাথা নাড়ে মা। বড় ভালো লাগছে। সারা বস্তির মধ্যে শয়তানিতে এ লোকটা জুড়ি নেই, অথচ গুপ্ত বিষয়ে আলাপের সময় কি সম্মান করেই না তার সঙ্গে কথা বলছে, তাকে আপনি বলছে। তারপর কারখানার এই উত্তেজনা, তাতেও মা বড় খুশি। মনে মনে ভাবে, আমার জন্যই তো। তিনজন অদক্ষ শ্রমিক একটু দূরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। মা শুনতে পায়। কোথাও পেলাম না। আরেকজন বলে, একটু শুনতাম কি আছে ওর মধ্যে, পড়তে তো পারিনে নিজে, কিন্তু যাই বলো বাবা, দেখতে পাচ্ছি খুব তাক করে ঠিক জায়গাটিতে মেরেছে। তৃতীয় জন চারদিকে তাকিয়ে বলে, চলো বয়লারের ঘরে যাই। গুসেভ মায়ের দিকে তাকিয়ে চোখ টেপে, কি হচ্ছে দেখছেন তো? খুশি মনে বাড়ি ফেরে পেলাগিয়া। আন্দ্রেইকে বলে, লেখাপড়া জানে না বলে এখন কত পস্তাচ্ছে সবাই। ছোটবেলায় আমি পড়তে জানতাম, কিন্তু এখন ভুলে গেছি। আবার শিখুন না, খখল বলে। এই বয়সে হাসবে যে লোকে। তাক থেকে একটা বই তুলে নেয় আন্দ্রেই। মলাটের ওপরকার লেখা থেকে
একটা অক্ষর ছুরি দিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করে, এটা কি বলুন? র। এটা? সরেয়া। বড় লজ্জা করে মার। মনে হয় আন্দ্রেয়ের চোখ দুটো চুপি চুপি হাসছে। তাকাতে পারে না ওর দিকে মা। কিন্তু না, ওর মুখ গম্ভীর, স্বর ধীর শান্ত। জোর করে একটু হেসে বলে, আমায় সত্যি পড়াতে চান নাকি? দোষ কি? জবাব দেয় আন্দ্রেই। আগে যদি কিছু শিখে থাকেন সহজেই মনে পড়বে আবার। সত্যি যদি শিখতে পারেন আমাদেরই জিত। যদি না পারেন মহাভারত অশুদ্ধ হবে না। জানেন তো একটা কথা আছে, ঠাকুরের দিকে তাকিয়ে থাকলেই ঠাকুর হওয়া যায় না। মাথা নেড়ে খোকল বলে, হুঁ, তা যদি বলেন তো অনেক কথাই তো আছে। যেমন ধরুন, কম জানলেই ঘুম জমে, কথাটা কি মিছে? কিন্তু এসব কথা হচ্ছে পেটের কথা। এসব কথা দিয়ে পেটটা আত্মাকে বেঁধে রাখতে চায়, যাতে বেশি সহজভাবে তাকে চালিয়ে নিয়ে যেতে পারে। এখন বলুন, এটা কি? ল। বাহ, বেশ। দেখছেন কেমনভাবে পা দুটো ছড়িয়ে দাঁড়িয়ে আছে? আচ্ছা বলুন, এটা কি? ভুরু কুঁচকে চোখের দৃষ্টি জোর করে ভুলে যাওয়া অক্ষরগুলি প্রাণপণে মনে করতে চেষ্টা করে। অলক্ষ্যে নিজেকে সে চেষ্টায় ভাসিয়ে দেয়। অল্পক্ষণের মধ্যেই কিন্তু চোখ জ্বালা করতে আরম্ভ করে। জল আসে ক্লান্ত চোখে। কিন্তু তারপর সত্যি সত্যি কান্না এসে যায়, দুঃখের কান্না। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে, শিখছি, লেখাপড়া শিখছি। 40 বছর বয়সে বসে বসে অ আ ক খ করছি। সান্ত্বনা দেয় খোকল। কাঁদবেন না। আপনার কি দোষ? আপনার তো কোনো উপায় ছিল না। তবু ওরকম জীবন যে কি সাংঘাতিক বিশ্রী, সেটুকু তো আপনি বুঝতে পেরেছেন। হাজার হাজার লোক আপনার চেয়ে অনেক ভালো জীবন পেতে পারে, তবু তারা থাকে জানোয়ারের মতো। আর তাই নিয়ে তাদের গর্ব কত। কিন্তু সে জীবনে কি আছে? আজ দেখছি মানুষ খাচ্ছে খাচ্ছে, কালও তাই। সারা জীবনই ওই করবে। একসময় বিয়ে করবে, ছেলেপুলে হবে, আর ছেলেপুলেদের নিয়ে খেলা করবে। কিন্তু যেই তারাও বড় হয়, মুখ বাড়ে, পেট বাড়ে, তখনই ফ্যাসাদ বাঁধে। তখন আরম্ভ হয় গালিগালাজ আর সাপমন্নি। সারাদিন চেঁচায়, শুয়োরগুলোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আর কদিন। বারুক শিগগির, খাটার সময় হয়েছে। ছেলেপুলেকে পোষা জন্তুতে পরিণত করতে চায়, কিন্তু তারা নিজেদের পেটের জন্য খাটতে শুরু করে। আর আবার সেই একই জীবনের পুনরাবৃত্তি। মানুষের মনের এই যে দাসত্বের শেকল, এই শেকল ভাঙার ব্রত যারা গ্রহণ করে, আসল মানুষ তারাই। আপনিও তো এই কাজে হাতে তুলে নিয়েছেন মা। আপনার যতটুকু শক্তি। আমি আমি কি বা করতে পারি? ও কথা বলছেন কেন? আমরা সবাই বৃষ্টির মতো। বৃষ্টির প্রতিটি ফোঁটা ফসল ফলাবার কাজে লাগে, বুঝেছেন? পড়তে একবার আরম্ভ করুন তো দেখি। হো হো করে হেসে ওঠে। তারপর উঠে পড়ে পায়চারি করতে আরম্ভ করে। দেখুন, পড়তেই হবে আপনাকে। পাভেল আসবে আর আপনি। ওহো। আন্দ্রিউসা, বয়স কম থাকলে সব সহজ হয়, কিন্তু বয়স বাড়লেই
দুঃখ বাড়ে অথচ শক্তি কমে, আর মগজ তো একেবারেই যায়। 18। সেদিন সন্ধেবেলায় খখল গেছে বাইরে। মা বাতি জ্বালিয়ে মোজা বুনতে বসল, কিন্তু মন বসে না। উঠে পড়ে ঘরের মধ্যে বেড়ালো খানিক, তারপর গিয়ে রান্নাঘরের দরজাটা বন্ধ করে আবার ফিরে এলো ভুরু কুঁচকে। জানালার পর্দাগুলো টেনে দিয়ে তাক থেকে একখানা বই পেড়ে নিল, তারপর টেবিলে গিয়ে বসল। কয়েকবার চারদিকে তাকিয়ে বই খুলে নিয়ে ঝুঁকে পড়ে পড়তে আরম্ভ করল। বাইরে কোনো শব্দ হলে চমকে উঠে হাত দিয়ে বই ঢাকে আর কান পেতে শোনে। তারপর আবার আরম্ভ করে ফিসফিস করে, কখনো চোখ খুলে কখনো বা চোখ বুজে। জয়ে জীবন, ময়ে মাটি। দরজা ধাক্কাচ্ছে কে? মা লাফিয়ে উঠে বইটা তাকের ওপর গুঁজে দিয়ে সন্ত্রস্ত হয়ে শুধোয়, কে? আমি। রিবিন এলো দাড়িতে হাত বুলোতে বুলোতে। আগে তো কে জিজ্ঞাসা করতে না? ও, একা আছো? ভাবলাম খখলটা আছে। আজ দেখলুম কিনা ওকে। তা জেলে থেকে কিচ্ছু কমতি হয়নি ওর, তেমনিই আছে দেখছি। বসে মাকে বলে, বসো বসো, কথা আছে। লোকটা দৃষ্টিতে একটা হেঁয়ালি, যেন অনেক কিছু জানে। মা কেমন যেন অস্বস্তি বোধ করে। ভারী গলায় আরম্ভ করে রিবিন, দুনিয়ার সবই তো করির খেলা। জন্মাতে করি, মরতেও করি। বিনা পয়সায় কিছুটি পাবে না। এই এত যে সব বইপত্তর, এর করি আসে কোত্থেকে বলতে পারো? মা একটা বিপদ আঁচ করে নেয়। আস্তে আস্তে বলে, না, আমি আর কি করে জানবো? আমিও বুঝতে পারি নে। তারপর এসব লেখে কে? বিদ্বান লোকেরাই লেখে, আর কে লিখবে? দাড়ি ঢাকা মুখটা লাল হয়ে ওঠে। ভদ্দর লোকেরাই গো, ভদ্দর লোকেরাই। তারাই লিখে সব ছাড়ছে চারদিকে, কিন্তু আবার ভদ্দর লোকদের বিরুদ্ধেই যে লেখা সব। বুঝিয়ে দিতে পারো? গাঁটের কড়ি খরচ করে এরকম নিজেদের বিরুদ্ধে সাধারণ মানুষদের খেপিয়ে দিয়ে লাভটা কি? মার চোখ পিটপিট করে। একটা আতঙ্কের চিৎকার বেরিয়ে আসে মুখ থেকে। কি ভাবছো? কি? ভালুকের মতো চেয়ারে ধীরে ধীরে ঘুরে বলে রিবিন, যা বলেছ। হঠাৎ যখন কথাটা মগজে ঢুকলো, চোখের সামনে সব আঁধার হয়ে গেল আমারও। কিছু আঁচ করেছ? ধোঁকা, সব ধোঁকা। অবশ্যই হাতে নাতে প্রমাণ কিছুই নেই, তবে বেশ বুঝতে পারছি বেটাদের শয়তানি সব। ভদ্দর লোকেরা তো ধরিবাজ কম নয়। আমি হক কথাটা জানতে চেয়েছিলাম, এখন বুঝতে পারছি সব। ভদ্দর লোকদের ধারপাশ দিয়েও যাচ্ছে না আর এ শর্মা। বেটারা দরকার হলেই ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে গটগট করে, যেন পুলের ওপর দিয়ে যাচ্ছে। রিবিনের বিষণ্ণ কথাগুলো যেন মায়ের বুকে এসে বেঁধে। আর্তস্বরে বলে ওঠে মা, যিশু, যিশু। পাশা কি এসব বুঝতে পারছে না? অন্যেরাও কি পারছে না? চোখের সামনে ভেসে ওঠে ইয়েগর, নিকোলাই ইভানভিচ, সাশার মুখ। সাচ্চা মানুষের গম্ভীর মুখ।
মায়ের মন বলে, না না, হতে পারে না। মাথা নেড়ে বলে, বিশ্বাস করি না আমি। আমি জানি ওরা সত্যনিষ্ঠ। কাদের কথা বলছো? চিন্তিত মুখে রিবিন বলে। সব্বার কথাই বলছি, সব কজনকেই তো দেখেছি আমি। ঠিক দিকে তোমার নজর যায়নি। আর একটু দূর পানে তাকাও দেখি। মাথা নিচু করে বলে ও। হতে পারে আমাদের কাছের মানুষেরা কিচ্ছুটি জানে না। নিজেদের বিশ্বাস নিয়েই তারা আছে। কিন্তু হতেও তো পারে ওদের পেছনে স্বার্থপর সব মানুষ আছে। নইলে বাবা অমনি অমনি নিজেদের গাল পাড়ে। তারপর আবার বলে, দেখো, এইসব ভদ্দর আদমিদের দিয়ে ভালো কিছু হবে না। কৃষক মানুষ, অনেক কষ্ট করে কথাটা ওকে মেনে নিতে হয়েছে। এমনি সুর ওর গলায়। আবার সংশয়ে মন দোলে মায়ের। জিজ্ঞাসা করে, তাহলে কি করতে চাও এখন? মায়ের দিকে তাকিয়ে চুপ হয়ে থাকে রিবিন। তারপর বলে, আমার কথা শুধোচ্ছ? ভদ্রলোকদের কাছ থেকে তফাৎ থাকো, ব্যাস। বুঝলে কি না? আবার আঁধার হয়ে ওঠে তার মুখ, নীরব হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার বলে, ছোকরাদের সঙ্গে থেকেই কাজ করতে চেয়েছিলাম। পারতামও। লোককে কেমন করে বোঝাতে হয় তা আমি জানি। কিন্তু ওদের আর বিশ্বাস নেই। কাজে কাজেই চলে যাব। মাথাটা ঝুঁকে পড়ে। কি যেন ভাবে। একাই যাব আমি। গাঁয়ে, শহরতলিতে সব জায়গায় গিয়ে লোক খেপাবো। নিজেদের ভাগ্য ওদের নিজের হাতে নিতে হবে। একবার যদি কথাটা বোঝে ওরা, খুঁজে পেতে নিজেরাই পথের হদিশ করে নেবে। আমার কাজ শুধু ওদের সমঝানো। ওদের আশা বলো, মগজ বলো, বেবাক ওদের নিজেদের মধ্যে। বুঝলে কি না? বড় মায়া হয় মায়ের। ভয়ও করে লোকটার জন্য। লোকটাকে কোনোদিন ভালো লাগেনি। আজ হঠাৎ মনে হয় বেশি আপনার জন হয়ে উঠেছে। অত্যন্ত নরম স্বরে বলে, ধরবে যে? রিবিন তাকায় মায়ের দিকে। তারপর শান্ত স্বরে বলে, হ্যাঁ ধরবে, কিন্তু আবার ছাড়বে। আবার আরম্ভ করব আমি। চাষিরাই ধরিয়ে দেবে তোমায়। তারপর ঠুসবে গারদে। মেয়াদ ফুরলে বেরোবো, তখন আবার শুরু করব। আর চাষিদের কথা বলছো? কবার ধরবে ওরা? একবার, দুবার। তারপর নিজেরাই দেখবে আমায় বেঁধে না রেখে আমার কথা শোনাই ভালো। আমি বলবো, বাপু হে, বিশ্বাস না হয় নাই করলে শোনোই না দুটো কথা। আর কথা শুনলে বিশ্বাস করবে। ধীরে ধীরে যেন প্রত্যেকটি শব্দকে ওজন করে করে উচ্চারণ করে। ঢের দেখলাম এ কয়দিনে, শিখেওছি একটু আধটু। মাথা নাড়তে নাড়তে অতি বিষণ্ণভাবে বলে মা, কিন্তু মিখাইলো ইভানভিচ, সর্বনাশে পড়বে যে। কালো গভীর চোখ দুটো তুলে চায় মায়ের দিকে। উৎসুক দৃষ্টি, কি যেন শুধোতে চায়। পালোয়ান মার্কা দেহটা সামনের দিকে নুয়ে আসে। হাত দুটো আঁকড়ে ধরে চেয়ারটাকে। কালো দাড়ির ফ্রেমের মধ্যে মুখখানা ফ্যাকাশে ঠেকে। বীজের কথা যীশুখ্রিস্ট কি বলেছেন মনে করে দেখো।
নতুন করে জন্মাবার জন্যই বীজ মরে, কিন্তু অত শিগগির আমার মরণ হবে না। শেয়ানা আছি আমি। উসখুস করতে করতে চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। যাই দেখি একবার পানশালায়। লোকজনের সঙ্গে দুদণ্ড বসি। খখল বুঝি আর আসে না? এসেই আবার পুরনো জোয়াল ঘাড়ে নিয়েছে। মা একটু হেসে জবাব দেয়, হ্যাঁ। বেশ বেশ, তাকে বলো আমার কথা। ধীরে ধীরে পাশাপাশি হেঁটে রান্নাঘরে যায় দুজন। দু একটা সামান্য কথা হয়, কিন্তু কেউ চোখ তুলে কারো দিকে তাকায় না। আসি তাহলে। এসো। কারখানায় নোটিশ দিচ্ছ কবে? দেওয়া হয়ে গেছে। কবে যাচ্ছ? কাল সকাল বেলা। আচ্ছা, এবার চলি। সদর দরজার কাছে এসে জবুথবু হয়ে দেহটা নুয়ে অনিচ্ছা সত্ত্বেও বারান্দায় বেরোলো। মায়ের বুকের মধ্যে কি একটা সংশয় দোল দিয়ে ওঠে। খানিকক্ষণ দাঁড়িয়ে শোনে ভারী পায়ের শব্দগুলি মিলিয়ে যাচ্ছে দূরে। নিঃশব্দে ফিরে এসে পাশের ঘরে গিয়ে জানালার পর্দা তুলে দাঁড়িয়ে থাকে মা। স্তব্ধ নিঝুম আধার বাইরে। রাত্রিরেই বাঁচি, মনে মনে বলে মা। চলে যাওয়া মানুষটির জন্য মায়ের বুকটা টনটন করতে থাকে। কি চওড়া শক্ত লোকটা। আন্দ্রেই ফিরল খুশিতে টগবগ করতে করতে। মা রিবিনের কথা বলে। ও চেঁচিয়ে ওঠে, যেতে দিন যেতে দিন, ওর খুশি মতো ঘুরুক ফিরুক, লোককে জাগাক। আমাদের সঙ্গে কদম ফেলে চলা ওর মুশকিল। এখনো সেই নিজের চাষি সুলভ ধ্যান ধারণায় মগজ পোড়া। আমাদের কথা সেখানে স্থান পায় না। ভদ্রলোকেদের কথা বলছিল। অতি সাবধানে বলে মা। একেবারে ফেলনা কথা নয় বোধহয়। যদি ঠকায়? কি মনে লেগেছে? হাসতে হাসতে বলে আন্দ্রেই। সত্যি নেনকো, আমাদের টাকা যদি থাকতো। কিভাবে চলছি জানেন? চলছি অন্য লোকের টাকায়। নিকোলাই ইভানভিচ ৭৫ রুবল পায় মাসে। তা থেকে আমাদের ৫০ রুবল দেয়। অন্যরাও তাই করে। কত সময় ছাত্ররা আধপেটা খেয়েও এক এক কোপেক করে জমিয়ে আমাদের হাতে তুলে দেয়। তা ভদ্রলোক নানান রকম আছে। কেউ তোমাদের দিকে ফিরেও চাইবে না, কেউ ঠকাবে, কিন্তু যারা সেরা তারা আমাদের সঙ্গে ভিড়ে যাবে। হাততালি দিয়ে ব্যগ্রভাবে আবার বলে যায়, আমাদের চূড়ান্ত জয় এখনো বহু দূরে। ঈগল পাখি যত দূর ওড়ে তার চেয়েও অনেক দূরে। তবু পয়লা মের দিনে একটা ছোটখাটো উৎসব করব। মজা হবে। রিবিনের কথায় মায়ের মনে যে ভয় হয়েছিল, আন্দ্রেইয়ের কথায় তা দূর হয়ে গেল। মাটির দিকে চেয়ে চুলের মধ্যে আঙুল চালাতে চালাতে ঘরময় পায়চারি করে বলতে লাগলো খখল, এক এক সময় বুক এমন ভরে ওঠে মা, যেখানেই যাও সবাইকে মনে হয় কমরেড। সে এক আশ্চর্য ব্যাপার। মনে হয় সবার বুকে ওই এক আগুন জ্বলছে। সবাই সাচ্চা মানুষ, সবাই হাসি খুশি। বিনা কথায় তাদের বোঝাবুঝি হয়ে যায়। আলাদা আলাদা সুর বাজছে তাদের বুকের মধ্যে, তবু সব মিলিয়ে একটা সমবেত সঙ্গীতের মতো। সুর নয় তো, যেন ঝর্ণা। সব গিয়ে একই নদীতে মিশছে। আর সেই নদী চওড়া হয়ে মুক্ত ছন্দে নবজীবনের আনন্দ সাগরে গিয়ে পড়ছে।
নিশ্চল হয়ে বসে থাকে মা। নড়তে সাহস হয় না, পাছে খখলের চিন্তাসূত্র ছিন্ন হয়ে যায়। নিবিষ্ট চিত্তে শোনে ওর কথা, আর সবার চেয়ে ওর কথাই মা বেশি মন দিয়ে শোনে। অমন সহজ করে বলতে কেউ পারে না। কথাগুলো একেবারে সোজা গিয়ে বুকের মধ্যে পৌঁছয়। পাভেল তো আগামী দিনের স্বপ্ন নিয়ে কখনো কিছু বলে না, অথচ আগামী দিনের দুনিয়ার মানুষের ঘরে ঘরে আনন্দের সওগাত উচ্ছ্বসিত হয়ে ওঠে খখলের কথায়। তার প্রাণের একটা অংশ যেন ভবিষ্যতে পড়ে আছে। পাভেল আর তার কমরেডদের জীবন, তাদের কাজকর্মের অর্থ মা এরই মধ্যে খুঁজে পায়। মাথাটাকে মস্ত ঝাঁকানি দিয়ে খখল বলে, তারপর চমক ভাঙে। দেখি চারদিক হিম, থমথমে আর আবর্জনার স্তূপ। সবাই শ্রান্ত, ক্লান্ত, খিটখিটে, রুক্ষ মেজাজ। ব্যথায় গলাটা ভারী হয়ে আসে। ব্যথার কথা হলেও মা মানুষকে বিশ্বাস করবেন না, বরঞ্চ ভয় করবেন, এমনকি ঘৃণা করবেন। মানুষের দুটো দিক আছে। হয়তো মানুষকে আপনি শুধু ভালোবাসতেই চাইবেন, কিন্তু পারবেন কি করে? যে মানুষ বুনো জন্তুর মতো কেবলই আপনাকে তাড়া করবে, মনে করবে না যে আপনি মানুষ। আপনার মধ্যেও মানুষের আত্মা আছে। আপনার মানুষের চেহারাটা অবধি থেঁতলে বিকৃত করে দেবে। তাকে ক্ষমা করবে না, ক্ষমা করা চলে না। এটা ব্যক্তিগত প্রশ্ন নয়। নিজে না হয় সব সইলে, কিন্তু অত্যাচারীর কাজে সায় দেওয়া কখনো চলবে না। মানুষ ঠ্যাঙাবার কায়দা আমার পিঠের ওপর মক্ষ করবে, তা সইব কেমন করে? ওর চোখে যেন একটা হিমশিখা জ্বলে ওঠে। মাথাটা বেঁকে যায় একরোখাভাবে। আরও দৃঢ়ভাবে বলে, আমায় স্পর্শ করুক আর না করুক, অন্যায়কে বরদাস্ত করবার অধিকার আমার নেই। সংসারে আমি একা নই। আজ হয়তো আমায় কেউ মেরে গেল। আমি হেসে বললুম, যাকগে, ও কিছু না। কিন্তু ওখানেই শেষ নয়। আমার ওপর তাকতটা পরীক্ষা করে কাল হয়তো গিয়ে আরেকজনের গায়ের চামড়া তুলে দেবে। তাই সকলকে সমান চোখে দেখা যায় না। নিজের মনটাকে কড়া পাহারায় রাখা উচিত। এটা আমার আপন, এটা আমার পর, এমনি করেই বেছে নিতে হয়। ব্যাপারটা আরামদায়ক নয় মোটেই, তাই না? কিন্তু এটাই সত্যি। কেন জানি মার সাশার কথা মনে পড়ে, আর মনে পড়ে সেই পুলিশ অফিসারের কথা। দীর্ঘশ্বাস ফেলে বলে মা, আচালা আটায় আর কেমন রুটি হবে? ওই তো মুশকিল মা। খখল গলাটাকে উঁচু করে বলে। সত্যি তাই। স্বামীর চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। মস্ত বড় একটা ভারী শ্যাওলা জমা পাথর যেন। রুক্ষ কালো চেহারা। ভাবতে চেষ্টা করে, নাতাশাকে যদি খখল বিয়ে করে আর পাভেল সাশাকে, তাহলে কেমন হয়? আগের কথার জের টেনে উত্তেজিত হয়ে আবার বলে খখল, কিন্তু কেন এমন হয় বলতে পারেন? অত্যন্ত সোজা কথা, এতই সহজ যে হাস্যকর। সব মানুষ সমান স্তরে নেই। সব সমান করে দিয়েই দেখা যাক। মানুষের মনের আর হাতের যা সৃষ্টি, সব কিছুর সমান হিস্যা দাও সবাইকে। কাউকে ভয় দেখিয়ে, হিংসে দিয়ে দাবিয়ে রেখো না। লোভ আর অজ্ঞানতার অন্ধকূপে বন্দি করে রেখো না। প্রায় এরকম কথা চলে দুজনের মধ্যে। কারখানায় আবার কাজ হয়েছে নাখোদকার। মাইনে এনে সব মায়ের হাতে তুলে দেয়। পাভেলের কাছ থেকে যেমন করে নিত, ঠিক তেমনি শান্তভাবেই নেয় মা।
এক এক দিন চোখে হাসির চমক তুলে বলে খোকন, একটু পড়ি, আসুন না নেনকো। মা হাসে, কিন্তু কিছুতেই আসবে না। আন্দ্রেয়ের হাসিটায় অস্বস্তি বোধ করে। একটু চোটে মনে মনে ভাবে, এটা যদি ঠাট্টার ব্যাপারই হয়ে থাকে তো বলতে আসা কেন বাপু? কিন্তু প্রায়ই এমনি কথার সব অর্থ জিজ্ঞাসা করে, যা কথাবার্তায় সচরাচর ব্যবহার হয় না। জিজ্ঞাসা করার সময় মুখটা নির্লিপ্ত ঔদাস্যে আরেকদিকে ফেরানো থাকে। আন্দ্রেই আন্দাজ করে গোপনে পড়াশোনা করছে মা। তার লজ্জাটা বোঝে। আজকাল আর ওর কাছে বই নিয়ে বসার কথা বলে না। একদিন মা বলল, আন্দ্রিউষা, আজকাল ভালো দেখতে পাচ্ছি না যেন, মনে হচ্ছে চশমার দরকার। বেশ তো, রবিবার নিয়ে যাব শহরে ডাক্তারের কাছে, চশমা হবে, জবাব দেয় আন্দ্রেই। 19। 3বার মা পাভেলের সঙ্গে দেখা করার অনুমতি চাইতে গেল। 3বারই অত্যন্ত ভদ্র মার্জিতভাবে ফিরিয়ে দিলে পুলিশের পাকা চুল, বেগুনি গাল আর মস্ত নাকওয়ালা জেনারেল। আরও সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে মা, তারপর দেখা যাবে। এখন তো কোনো মতেই হয় না। গোলগাল মোটা চেহারা লোকটার। দেখে মনে হয় একটা টসটসে টোপা জাম অনেক দিন পড়ে থেকে ছাতা ধরেছে। হলদে ধারালো একটা কাঠি নিয়ে খুদে খুদে সাদা দাঁতগুলো খোঁটে হরদম। সামান্য সবুজ ছোট চোখ দুটোয় অমায়িক হাসি। গলার স্বরটা হামেশাই বেশ মোলায়েম ভদ্র। খোকনকে বলে মা, লোকটা ভদ্র, সর্বদা কেমন হাসি মুখ। তা বটে, জবাব দেয় খোকন। ওদের সবাই অমনি ভদ্র, মুখের হাসি ঘোচে না ওদের। ওদের কাছে হুকুম আসে, শ্রীমান অমুক সাতিশয় বুদ্ধিমান ও সাধু ব্যক্তি, কিন্তু আমাদের পক্ষে বিপজ্জনক, অতএব ইহাকে ফাঁসি কাষ্ঠে চড়াইবেন। এবং এরা হেসে ফাঁসি দেয়, তারপর আবার হাসতে থাকে। আমাদের এখানে খানা তল্লাশি করতে যে অফিসারটা এসেছিল, সে লোকটা অনেক সহজ, এক নজরেই বোঝা যায় লোকটা কুত্তার মতো। ওটা কেউ মানুষ নয়, সব হাতুড়ি। মানুষকে বেহুঁশ করে রাখা ওদের কাজ, স্রেফ যন্ত্র। ওদের দিয়েই তো আমাদের মতো মানুষদের শায়েস্তা করে। এমনি শায়েস্তা করে যাতে আমরা একেবারে ওদের হাতের পুতুল বনে যাই। আমাদের চালাবার মতো করেই ওদের গড়া হয়। বিনা প্রশ্নে নির্বিচারে ওরা হুকুম তামিল করে। ছেলের সঙ্গে দেখা করার হুকুম মিলল শেষ পর্যন্ত রবিবার। জড়ো সড়ো হয়ে মা গিয়ে বসল জেল অফিসের এক কোণে। ছোট নোংরা ঘরটা, ছাদ এসে প্রায় মাথায় ঠেকে। আরও কয়েকজন এসেছে বন্দীদের সঙ্গে দেখা করতে। বোঝা গেল এরা এর আগেও এসেছে এখানে। আসা যাওয়ায় পরিচয় হয়েছে পরস্পরের সঙ্গে। আস্তে আস্তে মাকড়সার জাল বোনার মতো করে আলাপের জাল বুনে চলেছে। শুনেছেন ব্যাপার? হাঁটুতে হ্যান্ডব্যাগ রাখা, থলথলে মুখ, মোটাসোটা একটি স্ত্রীলোক বলল, আজ প্রার্থনার সময় গাইয়ে ছেলেদের একজনের কান টেনে ছিঁড়ে দিয়েছে গির্জার সেক্সটন। পেনশন পাওয়া অফিসারের উর্দি পরা এক বৃদ্ধ ভদ্রলোক বেশ জোরে কেশে টিপ্পনি কাটেন, ভারী শয়তান ও ছোড়াগুলো। ওধারে ওই টাক পরা বেঁটে মানুষটা,
খাটো ঠ্যাং, ল্যাং ল্যাঙে 2 হাত, থুতনিটা যেন বেরিয়ে এসেছে। অস্থিরভাবে ঘরময় পায়চারি করছে আর ভাঙা গলায় ভারী উত্তেজিত হয়ে বলছে, দিন দিন সব জিনিসপত্রের দাম চড়ছে, তাই মানুষও বিরক্ত হয়ে উঠেছে। মাঝারি রকমের গরুর মাংস, তার দাম কিনা পাউন্ড পিছু 14 কোপেক, আর রুটি উঠল গিয়ে 2.5 কোপেকে। কয়েদিরা আসে যায়, সকলের পরনে সেই এক ছাই রঙের পোশাক আর ভারী চামড়ার জুতো। আধো আলো আধো অন্ধকার ঘরটায় ঢুকে সবাই চোখ পিটপিট করে। একজনের পায়ে বেড়িও ছিল। জেলের সবকিছুই এমন অদ্ভুত রকমের শান্ত আর সাদাসিধে যে অস্বস্তি লাগে দেখে। মনে হয় এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে এখানকার মানুষগুলো। একদল বন্দি জীবনকে নসিব বলে মেনে নিয়ে চুপচাপ মেয়াদ পালন করছে, আর একদল পাহারা দিয়ে চলছে অলসভাবে। অন্য একদল ক্লান্তভাবে নিয়ম মাফিক আসে বন্দীদের সঙ্গে দেখা করবার জন্য। মায়ের মন আর ধৈর্য মানতে চায় না, বুক ঢিপ ঢিপ করে, ফ্যাল ফ্যাল করে তাকায় চারদিকে। অবাক হয়ে যায় জায়গাটার বিষণ্ণ সরলতায়। পাশেই বসেছিল এক বৃদ্ধা। মুখের চামড়া কুঁচকে কুঁকড়ে গেছে, কিন্তু চোখ দুটিতে বয়সের ছোঁয়া লাগেনি। রোগা ঘাড় ফিরিয়ে সকলের কথা শুনতে যায়, সকলের ওপর ঘুরে বেড়ায় ওর অদ্ভুত চটুল দৃষ্টি। পেলাগিয়া নিচু গলায় জিজ্ঞাসা করে, কাকে দেখতে এসেছেন? ছেলেকে, বিশ্ববিদ্যালয়ে পড়তো সে। বৃদ্ধা তাড়াতাড়ি বলে উঁচু গলায়, আর আপনি? আমিও ছেলেকে দেখতেই আসছি। ও মজুর, কারখানায় কাজ করে। কি নাম? ভ্লাসভ। এ নাম তো শুনিনি কোনোদিন। অনেক দিন আছে? প্রায় সপ্তাহ 7 হলো। বৃদ্ধা বলে, আমার ছেলে 9 মাস। ওর স্বরে যেন গর্বের অদ্ভুত একটা আভাস। টেকো লোকটি বক বক করে বলে, লোকে ধৈর্য হারিয়ে ফেলেছে। সবাই উত্তক্ত হয়ে উঠেছে, সবাই চেঁচাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, অথচ মানুষের দাম নামছে। হ্যাস্তন্যাস্ত করার লোক নেই। ঠিক বলেছেন, অফিসার বলে, সত্যি তাই। এখন একটা জবরদস্ত গলার হাঁক চাই। চুপ করো। বুঝলেন কি না? জবরদস্ত গলা চাই। জোর জমে ওঠে আলাপ, সবাই যোগ দেয় তাতে। জীবন সম্পর্কে নিজের নিজের মতামত জানাতে সবাই ব্যস্ত, কিন্তু কথা কয় চাপা স্বরে। মায়ের কেমন অস্বস্তি লাগে, এদের সঙ্গে তার মেলে না। নিজের বাড়িতে কথাবার্তা অন্যরকম, অনেক স্পষ্ট, অনেক সহজ সরল। তাছাড়া বাড়িতে ওরা মুক্ত কণ্ঠে কথা কয়। স্থূল বপু, চৌকোনা, লাল দাড়ি জেলার এসে নাম ডাকে মায়ের। ওকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নেয়, তারপর খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যায়। বলে, আমার সঙ্গে এসো। লোকটার পা তাড়াতাড়ি চলে না। মায়ের ইচ্ছা হয় পেছন থেকে ধাক্কা মারে। ছোট্ট একটা ঘরে পাভেল দাঁড়িয়ে আছে হাসি মুখে হাত বাড়িয়ে। হাতখানা ধরে এসে মা, একটু হাসে, চোখের পাতা দ্রুত ওঠানামা করে।
মুখ দিয়ে কথা সরে না, খালি চাপা গলায় বলে, এই যে, এই যে, ওরে, ওরে। পাভেল মায়ের হাত চাপতে চাপতে বলে, শান্ত হও মা। না, কিছু না। একটা নিঃশ্বাস ফেলে জেলর বলে, মা শোনো, দূরে দূরে দাঁড়াতে হবে যে একটু। তারপর সশব্দে একটা হাই তোলে। মার শরীর কেমন আছে, বাড়ির কথা, এ কথা সে কথা জিজ্ঞাসা করে পাভেল। কিন্তু আরো কিছু শুনতে চায় মা। ছেলের চোখের দৃষ্টিতে খোঁজে না শুধনো প্রশ্ন, কিন্তু কিছুর ইশারা মেলে না। তেমনি শান্ত, ধীর, মুখটা শুধু একটু ফ্যাকাশে হয়েছে, চোখ দুটো যেন আরো বড় বড় দেখাচ্ছে। মা বলে, সাশা তার নমস্কার জানাতে বলেছে তোকে। পাভেলের চোখের পাতা চমকে ওঠে, মুখখানা কোমল হয়ে যায়, হাসি ফোটে। মায়ের বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে একটা তীব্র ব্যথায়। তোকে কখন ছাড়বে ওরা? একটু বিরক্তির সঙ্গে শুধোয় আহত স্বরে, কেন যে তোকে আটকে রেখেছে বুঝি নে বাপু। সেই কাগজগুলি তো আবার পড়ছে কারখানায়। পাভেলের চোখ আনন্দে জ্বলে ওঠে। আবার তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, ওসব আলোচনা নিষেধ এখানে, ঝিমনো স্বরে বলে জেলর। খালি বাড়িঘরের কথা, ব্যাস। মা প্রতিবাদ করে বলে, এ বুঝি পারিবারিক কথা হলো না? তা বলতে পারি নে, তবে ওসব আলাপ করার হুকুম নেই এখানে। নিরুৎসুক জবাব আসে জেলরের। পাভেল বলে, বাড়ির কথাই বলো মা, কি করছো এখন? মায়ের চোখে একটা বালুসুলভ দুষ্টুমির ঝিলিক খেলে যায়। জানিস, আমি কারখানায় নিয়ে যাই এসব। একটু থেমে হেসে বলে চলে, এই বাঁধাকপির ঝোল, পরিজ, আরো কত কি সব খাবার জিনিস। মারিয়া রাঁধে, আমি বেচতে নিয়ে যাই। পাভেল বোঝে, চুলের মধ্যে হাত চালায়, চাপা হাসিতে মুখ কেঁপে ওঠে। যাক, ভালোই হয়েছে, কাজ থাকলে মন খারাপ হয় না। ছেলের এত কোমল কণ্ঠ কখনো শোনেনি মা। সেই কাগজগুলো পাওয়া যেতে আমাকেও তল্লাশি করে ছেড়েছে, মা বলে একটু অহংকার করে। ফের জেলরের স্বর এবার একটু যেন আহত। বলেছি না এসব নিষেধ এখানে। লোককে আটক রাখা হয় যাতে বাইরের ব্যাপার জানতে না পারে, আর সেই বাইরের কথাই আবার তুমি তুলছ। কোন কথা বলা বারণ তা বোঝা দরকার। পাভেল বলে, থাক মা, মাতভেই ইভানোভিচ ভারী ভালো লোক, ওকে চটিও না, খুব খাতির আমার সঙ্গে। অন্যদিন এখানে থাকে বড় সাহেবের সহকারী, আজকে দৈবাত উনিই এখানে আছেন। ঘড়ির দিকে তাকিয়ে জেলর বলে, সময় হয়ে গেছে। আচ্ছা এসো মা, মন টন খারাপ করো না, ছেড়ে দেবে শিগগিরই। জড়িয়ে ধরে চুমু খায় মাকে। আনন্দে বিচলিত হয়ে কান্না আসে মায়ের। বাস বাস, চলো এবার, বলল জেলর। তারপর মাকে নিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, কেঁদো না, শিগগিরই ছাড়বে। সব্বাইকে ছেড়ে দিচ্ছে, এক তিল জায়গা নেই এখানে। বাড়ি ফিরে মা একগাল হেসে সব কথা বলে খোকনকে। ভুরু দুটো কাঁপতে থাকে ওর।
খুব কারসাজি করে বলেছি, ঠিক বুঝতে পেরেছে। নইলে অমন আদর, অমন কথার শর্ত দেখা যেত না। কোনো দিন অমন করেনি। বলতে বলতে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে একটা। খোকন হাসে, বলে, আপনি যে কি! মানুষ কত কিছু চায়, আর মায়েরা চায় খালি আদর কাটতে। না না, দেখতেন যদি আর যারা এসেছিল। হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে মা। সব ওদের অভ্যেস হয়ে গেছে। বুক থেকে ছিনিয়ে নিয়ে ছেলেগুলোকে জেলে পুরে রেখেছে। কিন্তু কেমন করে সব আসে, বসে থাকে, রাজ্যের কথা নিয়ে বকবক করে। শিক্ষিত লোকেরাই এমন হলে বোকা মুখ্যুদের কাছ থেকে আর কি আশা করেন? ব্যাপারটা খুবই সোজা। অভ্যস্ত কায়দায় মুচকি হেসে বলে খোকন। আইন জিনিসটা আমাদের চেয়ে ওদের বেলায় নরম, আর আইনের ফ্যাঁকড়াও আছে ওদের জন্যই। তাই নিজেরা যখন আইনের প্যাঁচে পড়ে তখন মুখ ভ্যাংচায়। কিন্তু ওই পর্যন্তই। নিজের হাতের লাঠি পিঠে পড়লে ব্যথাটা একটু কমই বাজে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল চতুর্থ পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।